বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত ভালো আছেন এবং আজকে আমরা আবার আপনাদের যারা 2025 পরীক্ষার্থী এবং আপনারা একাদশ শ্রেণীতে আছেন তাদের আপনাদের সেকেন্ড চ্যাপ্টারে আপনাদের কি চাহিদা এবং যোগান অধ্যায়ে সেখানে আপনাদের যে চাহিদা যে গুরুত্বপূর্ণ যে একটা প্রশ্ন আছে চাহিদা রেখার ঢাল, এই চাহিদা রেখার ঢাল কিভাবে নির্ণয় করবেন এবং চাহিদা সংকোচন সম্প্রসারণ আপনারা কিভাবে নির্ণয় করবেন, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের আমরা কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমরা শুরু করছি আমাদের চাহিদা রেখার ঢাল। আমরা একটা প্রশ্ন আমি এখানে লিখেছি, দেখুন কিউ ইকুয়াল টু লেখা আছে 450 - 4p। ঠিক আছে, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে চাহিদা রেখার ঢাল নির্ণয় করো। এই একটা ধরনের উদ্দীপক দেওয়া থাকবে, এরকম এই উদ্দীপক থেকে আপনাদের কী করতে হবে, চাহিদা রেখার ঢাল নির্ণয় করতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন ধরন হতে পারে অপেক্ষকের সাহায্যে চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ চিত্রে ব্যাখ্যা করো। ওকে, এটা আপনাদের মানে প্রয়োগের উচ্চতর দক্ষতার প্রশ্ন হবে, এটা প্রয়োগমূলক প্রশ্ন হবে। তার আগে ক খ প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনাদের ধরুন বাজার ভারসাম্য কাকে বলে, তাহলে আপনারা লিখবেন বাজারে যে দামে চাহিদা যোগানের পরিমাণ সমান হয় তাকে বাজার ভারসাম্য বলা হয়। ঠিক আছে, যে বাজারে যে পরিমাণ চাহিদা যোগান সমান হলে, বাজারে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হলে তাকে আমরা কী বলবো, বাজার ভারসাম্য বলবো। আর যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে তাকে সেটাকে আমরা ভারসাম্য দাম বলবো। আবার যে পরিমাণে বাজারে চাহিদা যোগান সমান হচ্ছে সেটাকে আমরা কী বলবো, ভারসাম্য পরিমাণ। ওকে, তাহলে এরকম প্রশ্ন হতে পারে আপনাদের। প্রশ্ন হতে পারে ধরুন পরিবহন খরচ কি যোগানকে প্রভাবিত করতে পারে, পরিবহন খরচের সাথে যোগানের সম্পর্ক কি, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে পরিবহন খরচ আপনাদের ধরুন যোগানকে কী করতে পারে, অবশ্যই হ্রাস করতে পারে। কারণ পরিবহন খরচ যখন বৃদ্ধি পাবে তখন সেই দ্রব্যের উৎপাদন খরচও বৃদ্ধি পাবে। উৎপাদন খরচ বৃদ্ধি পালে বিক্রেতারা সেটা ক্রেতার কাছে বিক্রি করতে পারবে না, তখন তারা কী করবে, তারা সেটা কম পরিমাণে বিক্রি করবে বা তারা কম পরিমাণে কিনে এনে ক্রেতার কাছে তারা কম বিক্রি করবে। কারণ ক্রেতারা যখন দাম বৃদ্ধি পাবে তখন ক্রেতাও তো সেই দ্রব্য আর কিনবে না, তাই না? তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে পরিবহন খরচের সাথে যোগানের একটা পজিটিভ সম্পর্ক আছে, মানে নেগেটিভ সম্পর্ক আছে। মানে পরিবহন খরচ বাড়লে অবশ্যই যোগান হ্রাস পাবে। ওকে, তাহলে এই প্রশ্নগুলো আপনাদের ওখান থেকে হতে পারে। আপনারা এখন আপনার রেখার ঢাল নির্ণয় করবেন। তাহলে রেখার ঢাল নির্ণয় করতে হলে এখন আপনাদের আগে রেখা নির্ণয় করতে হবে, চাহিদা রেখা। ঠিক আছে, তাহলে আমরা রেখা নির্ণয় করি। ওকে, তাহলে আপনাদের কী করতে হবে, এখন রেখা নির্ণয় করতে গেলে আপনাদের তো এখানে শুধুমাত্র সমীকরণ দেওয়া আছে, তাহলে আপনাদের কী করতে হবে, এখান থেকে দাম আর চাহিদা আলাদা আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, তার মানে ধরুন আপনাদের আগে আমরা একটা অপশনে আসি। আপনার ধরুন দাম এখানে পি দেওয়া আছে, পি এর একটা দাম ধরুন, পি ধরুন 10 টাকা। ওকে, পি 10 টাকা হলে কিউ ইকাল টু কত হবে, কিউ 450 মাইনাস 4p আছে না, তাহলে 4 × 10, তাহলে এখানে হলো কত, 450 মাইনাস 4 × 10 = 40। তাহলে আমরা এটা বাদ দিলে 410। এখানে পি ধরুন 20 টাকা। যেহেতু সংখ্যা বড় আছে তাই আমরা দামও একটু বড় ধরবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করবো, 450 মাইনাস 4 × 20, তাহলে 450 মাইনাস 4 × 20 কত, 80। তাহলে এখান থেকে যদি বাদ দিই আমরা তাহলে কত পাবো, 370। এখানে ধরুন পি ইকাল টু 30, কি যদি 450 মাইনাস 4 × 30, তাহলে 450 মাইনাস 4 × 3 কত, 120। তাহলে 0, তাহলে 3, এখানে কত থাকবে, এখানে 2 আছে, কত হলো 5, 3 হলে হাতে থাকে না 1, তাহলে 330। পি ইকাল টু ধরুন 40, তাহলে কিউ ইকাল টু কত হবে, 450 মাইনাস 4 × 40, তাহলে 450 মাইনাস 4 × 16 160। তাহলে এখানে 0, 6 আছে, কত হলে আমরা 15 পাবো, 9 হাতে থাকে 1, 2, 290। এই যে আপনারা এখানে ধরুন 4টা মান পেয়ে গেলেন, এখন এই 4টা মানকে একটা সূচিত্র তৈরি করবেন। ঠিক আছে, তাহলে এখানে আপনারা লিখবেন পি, এখানে আপনারা লিখবেন হলো কিউ। ওকে, দাম ধরিলাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা আর 40 টাকা। তখন আমাদের কত আসলো, 410, 370, 330, 290। ওকে, এখন আপনারা কি করতে পারবেন, এখান থেকে রেখা নির্ণয় করে আপনারা রেখার ঢালটা নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, আমরা এখান থেকে রেখার ঢাল নির্ণয় করছি। দেখুন কিউ, এদিকে দাম,
মানে এদিকে চাহিদা, এইদিকে লম্ব অক্ষের দাম। ওকে, ঢালটা কি? ঢাল হলো মানে আমাদের দুটি ঢাল হলো দুটি, আমরা যে ঢাল নির্ণয় করছি, ঢালের সংজ্ঞার কিন্তু ক্লাস একটা কিন্তু আমরা অলরেডি আমাদের পেজে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা আজকে ঢালের একটু কথা বলি। ঢাল হলো দুটি চলকের পরিবর্তনের অনুপাত। ঢাল হলো কি? দুটি চলকের পরিবর্তনের অনুপাত। ওকে, কীরকম পরিবর্তন? আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ব অক্ষের পরিবর্তন, এখানে ভূমি অক্ষের পরিবর্তন হবে, তাই হবে না? কারণ এখানে যেহেতু চাহিদা আছে, যোগান দাম আছে, তাহলে দামের পরিবর্তন। ঢালের সূত্র আমরা কি লিখব? ঢাল ইকুয়াল টু লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন, ঠিক আছে। তাহলে কোনো চাহিদা অপেক্ষকে যদি সমীকরণ বা অপেক্ষক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা কী করতে পারেন? অনায়াসে এরকমভাবে দাম আর পরিমাণ চাহিদার পরিমাণ নির্ণয় করে আপনারা রেখায় রূপান্তর করে সেখান থেকে ঢাল নির্ণয় করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে রেখা অঙ্কন করি। আমাদের দাম ছিল কত? 10 টাকা। আমরা দাম দিলাম 10 টাকা, এখানে দিলাম 20 টাকা, এখানে দিলাম 30 টাকা, এখানে দিলাম কত? 40 টাকা। ওকে, তাহলে আমাদের দাম ছিল কত? 40 টাকা। 40 টাকার চাহিদা কত? 290। তাহলে চাহিদা কত? 290। ওকে, 290। তারপর দাম যখন কমে 30 টাকা হলো, 30 টাকা হওয়ার পর চাহিদা কত? 330। চাহিদা এখানে বাড়লো, ঠিক আছে। দাম যখন আরও কমে 20 টাকা হলো, তখন আমাদের চাহিদা কত হলো? 300, এখানে 30, এখানে 370 ছিল, এখানে 330, এখানে 370। ওকে, তারপর দাম যখন আরও কমে 10 টাকা হলো, তখন আমাদের চাহিদা কত হলো? বৃদ্ধি পেয়ে 410। ওকে, তখন আপনারা কী করবেন? এই বিন্দুগুলো আপনারা যোগ করে দিবেন। ওকে, আপনারা এই বিন্দুগুলো পরপর সিরিয়ালে যোগ করে দিবেন। তাহলে এটা হলো আমাদের কি? ডিডি রেখা। তাহলে এখানে নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ওকে, এরকমভাবে আপনারা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে আপনারা এই যে চিত্রটা আপনারা পেলেন, এই চিত্র থেকে আপনাদের কী করতে হবে? এখন আপনাদের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে যে কোনো দুইটা বিন্দু বিবেচনা করতে পারি, ঠিক আছে। আমরা এখানে যেহেতু এখানে এ বি সি ডি আছে, যে কোনো দুইটা বিন্দু বিবেচনা করি। আপনারা এখানে ধরুন সি বিন্দু আর ডি বিন্দু বিবেচনা করুন, ঠিক আছে। তাহলে সি ও ডি বিন্দু থেকে ঢাল নির্ণয় করি। এখন ঢালের সূত্র কি আমরা জানি? ঢালের সূত্র কি? লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন, ঠিক আছে। তাহলে লম্ব অক্ষের পরিবর্তন মানে তো দামের পরিবর্তন, তাই না? তাহলে আমরা এখানে সময় ঢাল সমান লিখব কি? ঢাল সমান হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন। ওকে, তাহলে আমরা লিখব ডেল পি বাই ডেল কিউ। ওকে, তাহলে এখন আমাদের ডেল পি কত? আমাদের ডেল পি দেখাচ্ছে 10 টাকা থেকে কত? 20 টাকা হয়েছিল, মানে বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা দেখব ডেল পি ইকাল টু 20 বিয়োগ 10 সমান সমান কত? 10 সমান সমান কত? 10। ওকে, তারপরে এখানে আমাদের এই সি আর ডি বিন্দুতে আমাদের চাহিদার কী অবস্থা হয়েছে? চাহিদা এখানে কী হয়েছে? দাম যখন বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তখন চাহিদা কী হয়েছে? কমে গেছে। তাহলে ডেল কিউ কতটা কমলো আমরা দেখি। 370 মাইনাস 410, তাহলে এখানে কত? -40 একক দাম কমে গেছে, ওখানে চাহিদা কমে গেছে। তাহলে এখন আমরা এখানে লিখব 10 মাইনাস 40। তাহলে আমরা এখানে যদি এটা কেটে দিই, তাহলে 1 বাই সমান সমান -1/4 সমান সমান মাইনাস কি? 1/4। তাহলে রেখাটির ঢাল হবে এই -1/4। ওকে, তাহলে এটা আপনাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, আশা করি আপনারা রেখার ঢাল এভাবে সুন্দরভাবে আপনারা নির্ণয় করতে পারবেন এবং প্রশ্নটা আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এই আশা রাখছি, ঠিক আছে। এর পরের প্রশ্ন হলো আমাদের অপেক্ষকের সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণ চিত্রে দেখাও। ওকে, আমরা এই চিত্রটাই রাখছি। আপনারা কি করবেন? এই চিত্রটাই আবার ওখানে এই ঘ প্রশ্নে আবার লিখবেন, ঠিক আছে। যেহেতু আপনাদের এটাই লিখতে হবে, আপনারা এটাই লিখবেন। আমরা এটা মুছে দিচ্ছি শুধু অংশটুকু। এইটুকু শুধু থাকবে। আপনাদের যেখানে
ঘয়ের প্রশ্নের অ্যান্সারের জন্য আপনারা এই চিত্রটা শুধু রাখবেন। আপনাদের ভূমি অক্ষে চাহিদা আছে, ওকে, ভূমি অক্ষে চাহিদা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দাম যখন 10 টাকা তখন চাহিদা 290 একক। দাম যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম যখন কমে 30 টাকা হয়েছে চাহিদা বৃদ্ধি পেয়ে 330 হয়েছে। যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম যখন কমে 20 টাকা হয়েছে তখন আপনাদের কি হয়েছে, চাহিদা বৃদ্ধি পেয়ে 370 একক হয়েছে। দাম যখন আরও কমে 10 টাকা হয়েছে তখন চাহিদা আরও বৃদ্ধি পেয়ে কত, ডি বিন্দুতে 410 একক হয়েছে। তার মানে কি, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন চাহিদার প্রসারণ হচ্ছে। তাহলে এদিকে আপনারা দেখে এখানে চিত্রটা এইভাবে দিবেন, হ্যাঁ, এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখবেন চাহিদার প্রসারণ, চাহিদার প্রসারণ। আবার যদি আমরা উল্টা দিক থেকে হিসাব করি, যদি আমরা উপর থেকে না গিয়ে যদি নিচ থেকে দেখি, তাহলে দাম যখন 10 টাকা চাহিদা তখন কত, 410। দাম বৃদ্ধি পেয়ে যখন 20 টাকা তখন চাহিদা হ্রাস পেয়ে কত হলো, 370, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম যখন আরও বৃদ্ধি পেয়ে 30 টাকা হলো তখন চাহিদা আরও কমে 330 হলো, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম যখন আরও বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো তখন চাহিদা কত হলো, 290 একক কমে, ঠিক আছে, যা এই বিন্দু দ্বারা দেখানো। তাহলে এটা কী হচ্ছে, এইদিকে চাহিদা আস্তে আস্তে কী হচ্ছে, কমে আসতেছে, মানে সংকোচন হচ্ছে, তাই না? তাহলে আপনারা চিত্রটা তখন এইরকম উল্টা দিকে তীর চিহ্ন দিয়ে লিখবেন চাহিদার সংকোচন, চাহিদার সংকোচন, ওকে। তাহলে চাহিদার সংকোচন কেন হয়? দামের হ্রাস বৃদ্ধির ফলে, দামের হ্রাস বৃদ্ধির ফলে কি হয়, চাহিদার সংকোচন সম্প্রসারণ হয়। এই দামের হ্রাস বৃদ্ধির সাথে চাহিদার সংকোচন সম্প্রসারণের পার্থক্য কি, যে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদার আকারে স্থানান্তর ঘটে, কিন্তু চাহিদার সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে চাহিদার আকারে স্থানান্তর ঘটে না। একই চাহিদা রেখাতে কি হয়, একই চাহিদা রেখা বরাবর এরা খালি নড়াচড়া করে, একবার উপরের দিকে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে। এই জন্য এটাকে চাহিদার পরিবর্তনও বলা হয়। আবার কি বলা হয়, চাহিদা, এই চাহিদার সংকোচন সম্প্রসারণকে আমরা কি বলতে পারি, চাহিদা রেখা বরাবর নড়াচড়া বলতে পারি। ক্লিয়ার? তাহলে আপনারা এইভাবে আপনারা কি করবেন, আপনাদের চাহিদার সংকোচন ও সম্প্রসারণ ব্যাখ্যা করবেন, ওকে। দ্রব্যের অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, মানে স্বাভাবিক সময় যদি দ্রব্যের দাম হ্রাস পায় তাহলে চাহিদা বৃদ্ধি ঘটবে, তখন এটাকে আমরা চাহিদার প্রসারণ বলবো। আর যদি দেখা যাচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময় দেখা যাচ্ছে আপনাদের যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে কী হবে, চাহিদা হ্রাস পাবে, তাহলে এইটাকে আমরা কী বলবো, চাহিদার সংকোচন বলবো, ওকে। এইভাবে আপনারা চাহিদার সংকোচন সম্প্রসারণ আপনাদের পরীক্ষার খাতায় ব্যাখ্যা করতে হবে। আপনারা এইভাবে আপনাদের প্রশ্নে, আপনাদের বইয়ে যদি আরও প্রশ্ন থাকে চাহিদার সংকোচন সম্প্রসারণ বা রেখার ঢালের, ঠিক আছে, তখন আপনারা এইভাবে রেখার ঢাল নির্ণয় করবেন, ওকে। তো আশা করি আপনারা ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। এই পর্যন্ত আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।